হন্টিং অ্যাডলাইন পার্ট 14 চ্যাপ্টার 10 প্রথমাংশ দ্য ম্যানিপুলেটর। অ্যাডিলিন, তুই কিছু জানতে পেরেছিস? আমি জিজ্ঞাসা করলাম। দুশ্চিন্তায় আমার হাতের ফোনটা ঘামতে শুরু করেছে। আর্ক আমার দরজার সামনে থেকে নিখোঁজ পরপরই এমন হচ্ছে। কেউ তাকে খুঁজে পায়নি। দায়া ফোনের ওপাশ থেকে উত্তর দিল, আমি গত রাতের ঘটনা যখন তাকে বলেছিলাম তখন থেকেই সে নিজে আর্কের নিখোঁজ হওয়ার সম্পর্কে খোঁজখবর নিচ্ছে, কারণ সে কখনোই কিছু সমাধানের জন্য পুলিশের ওপর ভরসা করে থাকে না। কিন্তু দায়ের হাতেও বিশেষ কিছু তথ্য নেই। সে আর্কের পরিচিত শত্রুদের সিস্টেম হ্যাক করেছে, তাদের ক্যামেরা, ফোন, ল্যাপটপ আর গাড়ির জিপিএস পর্যন্ত। আমাদের সন্দেহ যেমন ছিল তেমনি তারাও আর্কের নিখোঁজ হওয়ার সাথে যুক্ত নয়, অন্তত যতটুকু আমরা খুঁজে পেয়েছি। আর্কে নিয়ে গেছে আমার সেই ছায়া। আর যেহেতু আমাদের কোনো ধারণাই নেই যে সে আসলে কে, তাই আর্কে খুঁজে পাওয়ারও কোনো উপায় নেই। ঘটনাটা বিশ্বাস করতে পারছি না। আমি তো নিজ হাতে এই লোকটাকে মারিয়ে ফেলেছি প্রায়। আমি বললাম, আমার চোখে পানি জমছে। বেবি, আমার বলতে ইচ্ছা করছে না, তারপরও বলছি। আমার মনে হয় না এটা সবচেয়ে খারাপ ঘটনা যা ঘটতে পারত। আমার মনে হয় এই লোকটা সত্যিই তোকে কষ্ট দিত। সে তার সাবেক স্ত্রীর সাথে যা করেছে ওগুলো ভাষায় প্রকাশ করার মতো না। সে ভালো মানুষ ছিল না, ওই দলের কেউই ভালো ছিল না। সে থেমে গেল। তার আর কিছু বলার দরকার পড়ল না, কারণ আমি জানি সে লুকের কথা ভাবছে। সে বলেছিল যে তাদের দারুণ একটা রাত কেটেছিল একসাথে, কিন্তু আর কেমন মানুষ তা জানতে পেরে সে একেবারেই লুকের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। সে বলেছিল কেউ যদি আর্কের মতো একজন লোকের বন্ধু হয় তাহলে সে নিজেও ভালো মানুষ হতে পারে না। এই কথাটার সাথে আসলে আমি দ্বিমত পোষণ করতে পারি না। আমি গভীর নিঃশ্বাস নিলাম। আমি জানি তুই ঠিক বলেছিস। আমার শুধু ভালো লাগছে না কারণ সে আমার কারণে আহত হয়েছে, হয়তো মরেও গেছে। আমি অনেক বেশি চাই যে তার এত শত্রুর মধ্যে কেউ একজন তাকে ধরে। হ্যাঁ, ওটাই সবচেয়ে ভালো হতো। সে স্বীকার করলো। সবচেয়ে ভালো হতো একটি উন্মাদ রাত যেখানে আমি একটা হট ছেলের সাথে সেক্স করতাম, বহুবার সুখ পেতাম আর তারপর তাকে আনন্দের সাথে বিদায় দিতাম। আমি বাধা দিয়ে বললাম। সে এক মুহূর্ত চুপ থেকে বলল, হ্যাঁ তুই ঠিক বলেছিস, কিন্তু সেটা হতো না। এই লোকটার অতীত দেখে তো সেটাই বোঝাই যায়। সে একজন অপরাধী। ঠিক বলেছিস, আর মনে হচ্ছে আমার স্টকারও তাই। আমি জানি, এ কারণেই আমি তোর জন্য একটা সিকিউরিটি সিস্টেম ঠিক করেছি। তুই আর কোনো স্ট্যাটিস্টিক হতে যাচ্ছিস না, অন্তত যতটা আগে থেকেই হয়েছিস তার চেয়ে বেশি তো নয়ই। যদি তুই মরে যাস আমাকেও তোর পেছনে পেছনে যেতে হবে। আমি আমার শরীরের সাথে বেশ বশীভূত আছি। ঈশ্বর এই জীবনে আমাকে একটা ভালো শরীর দিয়েছেন। আমি তার এই নাটকীয় কথায় চোখ ঘুরিয়ে নিলাম, কারণ সে আসলে ধর্মবিশ্বাসী না। ঠিক আছে, আমাকে বিল পাঠিয়ে দিস। আমি রাজি হলাম। আমার বাড়িতে ক্যামেরা থাকার আইডিয়াটা ভালো লাগলো। এটা আমাকে একটু স্বস্তি বোধ করালো। যখন ভাবলাম কেউ লুকিয়ে ঘুরে বেড়াচ্ছে আর সেটা আমি দেখতে পারছি। আমি পরে এসে সেগুলো সেট করে দিয়ে যাব। প্রথম কিছু ক্যামেরা লাগানো হবে এই 1 মাসের মধ্যে, যা আমাকে একটু হলেও নিরাপত্তা বোধ করাবে, যতটা নড়বড়ে অনুভবই হোক না কেন। আমি আরেকটা অধ্যায় শেষ করছি ঠিক তখনই যখন ইউএসপিএস ট্রাকটা এসে থামলো। এই ডাকপিয়নরা সবসময় বেশ ভালো লোক। তারা বেশিক্ষণ এখানে থাকে না আর বেশিরভাগ সময়ই চিন্তিতভাবে চারপাশ দেখে। শেষবার আমি তাকে এটা নিয়ে জিজ্ঞেস করেছিলাম। সে বলেছিল এখানে খারাপ কিছু ঘটেছে, আর গতরাতে যখন একজন লোক আমার দরজার সামনে থেকে নিখোঁজ হয়ে গেছে তখন আমি বলবো এখানে একটা নয়, একাধিক খারাপ ঘটনা ঘটেছে। সে যখন অনেকগুলো বইয়ের বাক্স নামাচ্ছে তখন আমি দরজাটা খুললাম। এইগুলোতে আমাকে সাইন করতে হবে আর পাঠকদের কাছে পাঠাতে হবে। 8টা বড় বাক্স নামানোর পর ডাকপিয়ন হাঁপাচ্ছে, ঘাম গড়িয়ে পড়ছে তার হালকা বাদামি মুখ দিয়ে। ধন্যবাদ পেড্রো, এতগুলো বাক্সের জন্য দুঃখিত। আমি বিব্রতভাবে হাত নেড়ে বললাম। সে একটা হাত তুলে সাড়া দিল, তারপর আবার ট্রাকে উঠে পড়ে দ্রুত চলে গেল।
আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বাক্সগুলোর দিকে আতঙ্কের দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। এইগুলোর ঘরের ভেতর টেনে নেওয়া চরম ঝামেলা হবে। আমি পা বাড়ালাম, কিন্তু হঠাৎ আমার পা কিছু একটা ভারী জিনিসের কোণায় লেগে গেল। নিচে তাকিয়ে দেখলাম একটা ছোট ঢাকনাওয়ালা কার্ডবোর্ডের বাক্স। এর ওপর কোনো শিপিং লেবেল নেই, যার অর্থ হলো পেড্রো এটা নামায়নি। আমার বুক ধক করে উঠল। একটা প্রচণ্ড উদ্বেগ পেটে গুঁতো মারছে। জানি না কেন, কিন্তু আমার চোখ নিজে থেকেই জঙ্গলের দিকে ছুটে যাচ্ছে, যেন কেউ দাঁড়িয়ে আছে সেখানে। কেউ নেই, অবশ্যই নেই। আমি গভীর শ্বাস টেনে বাক্সটা তুললাম, আর প্রায় ফেলেই দিলাম যখন দেখলাম বাক্সটা যেখানে রাখা ছিল সেখানে রক্তের দাগ। ও ফাক, ফাক ফাক ফাঁকিটি ফাক! ঈশ্বর, দয়া করে এটা যেন এই সুন্দর রবিবার সকালে আমার সাথে না ঘটে। দয়া করে আমাকে যেন সেটি খুঁজে না পেতে হয়। আমার মনে হচ্ছে আমি সেটা খুঁজে পেতে যাচ্ছি। আমি জোরে জোরে প্রার্থনা করছি, আমার কণ্ঠ যেন ফেটে পড়ছে যখন রক্তের এক ফোঁটা আমার পায়ের উপর পড়ল। হাত কাঁপতে কাঁপতে আমি বাক্সটা আবার মাটিতে নামিয়ে রেখে পুরোপুরি আতঙ্কিত হয়ে গেলাম। আমার পায়ের আঙুলে রক্তের ফোঁটা! আমি আগেই জানতাম আমার হাতে রক্ত আছে, কিন্তু এখন তো আমার পায়েও। আমি এটা নিতে পারছি না ভাবার আগেই আমি আমার পা দিয়ে বাক্সের ঢাকনাটা সরিয়ে দিলাম। একটা হাত, বাক্সের মধ্যে একটা ছিঁড়ে যাওয়া হাত, ঠিক যেমনটা আমি ভেবেছিলাম। ও ফাক মি, ফাক দিস শিট! আমি ঘুরে দাঁড়িয়ে দৌড়ে ঘরের ভিতর ঢুকে গেলাম। ছুটে ফোন খুঁজতে থাকলাম দায়াকে কল করার জন্য। কল মাত্র 2 সেকেন্ড রিং হওয়ার পরই সে ধরল। আমি কয়েক ঘন্টার মধ্যেই শেখা। দায়া, কি হয়েছে? সে তীব্র কণ্ঠে জিজ্ঞেস করল। একটা হাত এবং আর একটা হাত, মোট 2টা হাত একটা বাক্সের মধ্যে আমার বারান্দায়। সে গাল দিয়ে আমার আতঙ্ক ভরা শব্দগুলোকে ঢেকে দিল। এখনই কিছু করিস না, আমার আসা পর্যন্ত অপেক্ষা কর। দায়া নির্দেশ দিল, যাও 2-1টা শট খাও আর আমার জন্য অপেক্ষা করো। আমি মাথা নাড়লাম, যদিও সে দেখতে পেল না, কিন্তু তাও আমি আবার মাথা নাড়ছি এবং কোনো কথা না বলেই কল কেটে দিলাম। ও একদম ঠিক যেটা বলেছে সেটাই করলাম। 2 শট ভদকা নিলাম আমার স্নায়ু শান্ত করার জন্য। তারপর ধীরে ধীরে গভীর শ্বাস নিলাম, বের করি, আবার নিলাম, যতক্ষণ না আমার ছুটে চলা হৃদস্পন্দন একটু শান্ত হলো। ওই ফাকার আসলে এটা করেছে। সে সত্যি আর্কের হাত পাঠিয়েছে আমাকে। আমি জানতাম যে সে মিথ্যে বলবে না, কিন্তু তারপরও আমি এটা বিশ্বাস করিনি। শিট! আমি ফিসফিস করে বললাম। আমার মাথা নিচু করে কাঁধের মাঝখানে রাখলাম, রান্নাঘরের কাউন্টারের কিনারায় ভর দিয়ে ভারসাম্য করলাম। আর 20 মিনিট পর দায়া এসে পৌঁছালো। তার গাড়ি ড্রাইভওয়েতে ঢোকার পর টায়ারের জোরে শব্দে বোঝা যায় যে সে কত জোরে এসেছে। তার গাড়ি দরজা প্রচণ্ড শব্দে বন্ধ হলো। আমি দরজায় পৌঁছানোর আগেই সে পেছনের বারান্দায় রাখা আমার উপহারের দিকে এগিয়ে গেল। তার দৃষ্টি আটকে আছে সেই ভয়াবহ দৃশ্যটার উপর। এই লোকটা আসলেই উন্মাদ, দায়া গাল দিয়ে বলল। সে বাক্সটা তুলে ধরে হাতগুলো ভালো করে দেখতে চাইল। স্পষ্টত আর্কও, তার বুড়ো আঙুলেও ওই বিরক্তিকর স্টার ট্যাটু আছে। আমি চোখের পাতা ফেলে ভাবলাম যে সে এটা জানলো কিভাবে, কিন্তু এতটা শক অবস্থায় আছে যে মুখ খুলে কিছু জিজ্ঞেস করতে পারছি না। এখানে একটা নোট আছে, সে ফিসফিস করে বলে একটা রক্তে ভেজা কাগজ তুলে আনলো। সাবধানে সে সেটা খুলে দেখলো। পড়তে মাত্র 2 সেকেন্ড সময় লাগলো তার। তারপর সে একটা দীর্ঘশ্বাস ফেলে কাগজটা আমার দিকে বাড়িয়ে দিল। আমি একটু দ্বিধা করে সেই অংশটা ধরলাম যেটাতে রক্ত নেই। তুমি যতবার পুলিশ ডাকবে তার প্রতিবারের জন্য তোমাকে আমি শাস্তি দেব, তবু এইবারটা না হয় বাদই দিলাম। আমি কিন্তু চাই না পুলিশদেরও পরের বার আঘাত করতে হোক। লিটল মাউস, এই লোকটা আমার সাথে মজা করছে। সে আমাকে শাস্তি দিতে যাচ্ছে। তুমি কি ভাবছো আমাকে এতটা জঘন্য ছেঁড়া হাত পাঠানোই কি যথেষ্ট শাস্তি না? অ্যাসল, সে কি আসলেই কোনো পুলিশকে মেরে ফেলার হুমকি দিচ্ছে? আমি ফুঁপিয়ে উঠলাম। দায়ের চোখ আবার ওই হাতগুলোর দিকে ছুটে গেল। আমার মনে হয় তোর তার কথা শোনা উচিত, সে নিচু গলায় বলল। আমি তার দিকে তাকালাম, কারণ আমিও একই সিদ্ধান্তে এসেছি। এই লোকটা বিপজ্জনক, খুবই বিপজ্জনক। যদিও চাইছি পুলিশ এটা সামলাক, কিন্তু 2টা সমস্যা আছে। একটা, আমি একদমই বিশ্বাস করি না যে
তারা এই লোকটাকে ধরতে পারবে। আর দ্বিতীয়ত, আমি চাই না আর কারো ক্ষতি হোক আমার কারণে। আমি জানি না আমি সেটা সহ্য করতে পারবো কি না। আমি বুঝতে পারছি না যে কি করব দায়া। আমি ফিসফিস করে বললাম, আমার কণ্ঠ ফেটে যাচ্ছে। দায়া বাক্সটা নিচে রেখে দৌড়ে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমার এক বন্ধু আসছে, যে এসে সিকিউরিটি ক্যামেরা আর অ্যালার্ম সিস্টেম লাগাতে সাহায্য করবে। শোন, সাধারণভাবে আমি বললাম যে পুলিশই ডাক, কিন্তু আমি জানি না অ্যাডি, তুই জানিসই আমি পুলিশের ব্যাপারে কেমন ভাবি। কিন্তু এটা সত্যি বলছি, আমার বিশ্বাস হয় না যে তারা তোকে সাহায্য করতে পারবে। আমার কিছু পরিচিত লোক আছে, হয়তো আমরা একজন পার্সোনাল বডিগার্ড ভাড়া করতে পারি বা এমন কিছু করতে পারি। আমি তার শেষ কথাগুলো বলার আগেই মাথা নাড়ালাম, তাহলে কি সেও মরবে? সে আমাকে এক গম্ভীর দৃষ্টিতে দেখল। এটা কোনো সাধারণ লোক হবে না অ্যাডি। তুই যাই মোকাবেলা করিস না কেন, তারা তো কোনো প্রশিক্ষিত হত্যাকারীর মতো বেশি জোরালো বা ভয়ঙ্কর হতে পারবে না, তাই না? হয়তো, আমি স্বীকার করলাম, কিন্তু আমি এখনও এসব ব্যাপারে কিছু জানি না। একজন বডিগার্ড যদি আমাকে সব সব জায়গায় অনুসরণ করে, তাহলে আমি নিজেকে একটা বিপদগ্রস্ত নারীর মতো মনে করব। আমি তার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছি সে মনে করছে যে আমি বোকামি করছি। আমারও তাই মনে হওয়া উচিত। আমার পিছনেও একজন হাত কাটা সম্ভাব্য খুনি আমাকে তাড়া করে বেড়াচ্ছে, কিন্তু তারপর সেই ছায়াটা ধরা না পড়া পর্যন্ত আমি কি কোনো অদ্ভুত লোককে সারাদিন আমার আশেপাশে ঘোরাফেরা করতে দেব? আর কে জানে সেটা আদৌ কোনোদিন ঘটবে কি না। আমি দাঁত কেচে ফেললাম। বিরক্তিতে একেবারে অভিভূত হয়ে পড়েছি। আমি এমন জীবন চাই না যেখানে একটা অতিরিক্ত লোক বা একটা অতিরিক্ত অঙ্গ জড়িয়ে থাকবে। আর এই দুই পরিস্থিতিতেই আমার সেটা আছে। একজন আমাকে রক্ষা করতে আসে, আর অন্যজন, আমি জানি না, কষ্ট দিতে, ভালোবাসতে। যেভাবেই হোক আমি কাউকেই চাই না। তুই কি মনে করিস আর্ক মারা গেছে? আমি কণ্ঠের কম্পন লুকাতে ব্যর্থ হয়ে জিজ্ঞেস করলাম। সে ঠোঁট বাঁকালো। জানি না, অবশ্যই হয়তো মারা গেছে, কিন্তু এটাও হতে পারে যে তার হাত কেটে ফেলার পর তাকে ছেড়ে দিয়েছে সতর্কতা হিসেবে। আমরা তো জানতে পারবো না যতক্ষণ না আর্ক না ফিরে আসবে অথবা না আসবে। আমি মাথা নাড়লাম। বডিগার্ডের ব্যাপারে তোকে পরে জানাবো, আগে দেখি এই অ্যালার্ম সিস্টেমটা কেমন কাজ করে। ঠিক আছে, এই সময়টা আমি এই হাতগুলো নিয়ে ফেলে আসছি। 1 ঘন্টার মধ্যে ফিরে আসব। তারপর আমরা ভালো মতো মদ খেয়ে মেতে উঠব। আমার চোখ বড় হয়ে গেল। দায়া, তোর সেটা করার দরকার নেই। এটা ইতিমধ্যে যথেষ্ট ভয়াবহ। আর আমি চাই না তোকে এই কাজটা করতে হোক। তার চেহারার কঠোরতা আমাকে থামিয়ে দিল। আমার কথা হঠাৎই থেমে গেল। আমি তো প্রতিদিন আরও খারাপ কিছু দেখি অ্যাডি। ভেতরে যা, আমি শীঘ্রই ফিরে আসব। কথাটা গিলে মাথা নাড়লাম এবং দরজার দিকে ফিরে গেলাম। একবার শেষবারের মতো আমার সেরা বন্ধুর পিছন ফিরে যাওয়া দেহের দিকে তাকিয়ে ভাবতে থাকলাম, সে আসলে কোন ব্যাপারে জড়িত? সে কি প্রতিদিন এই কাটা অঙ্গের চেয়েও ভয়াবহ কিছু দেখে? দায়া, তারা সবাই মারা গেছে, এই কথাটা যেন একটা বোমার বিস্ফোরণের মতো ঠেকলো আমার কানে। ল অ্যাবাইডিং সিটিজেন, সিনেমায় ঠিক সেই জার্জটার মতো। কি? আর্কের পুরো পরিবারকে মৃত বলে রিপোর্ট করা হয়েছে। তার বাবা, 2 ভাই, একজন চাচা আর 2 মামা। আমি বিস্তারিত জানি না, কারণ এই অপরাধটা একদম নিখুঁতভাবে ঘটানো হয়েছে। কোনো সাক্ষী নেই, কোনো প্রমাণ নেই, কিছুই নেই। হায় ঈশ্বর, তুমি কি মনে করো ওটাই স্টকারটা করেছে? সে একটা দীর্ঘশ্বাস ফেলল। ফোনের ওপাশ থেকেও আমি বুঝতে পারলাম সে তার নাকের রিং ঘোরাচ্ছে। এটা একটা বড় ধরনের অপরাধ, কিন্তু অসম্ভব নয়। খবর পাওয়া গেছে যখন তুই পুলিশকে ডাকলি আর আর্ক নিখোঁজ বলে রিপোর্ট হয়, তখন কেন তাদের প্রতিপক্ষদের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলতে শুরু করে। পুলিশ মনে করছে তারা দায়ী, কিন্তু প্রমাণ না থাকায় কাউকে দোষারোপ করা যাচ্ছে না। আমি চোখ জোরে চেপে বন্ধ করলাম। কপালের পাশে ব্যথাটা ফুটে উঠছে। তাহলে সেই স্টকারই আর্ককে মেরেছে, তাই তো? সম্ভবত। সে একটু দ্বিধা নিয়ে বলল, যদি আর্কের পরিবারে সবাই খুন হওয়ার আগে সে বাড়ি ফিরে আসতো, তাহলে সে বলে দিত কে তাকে বিকৃতভাবে আহত করেছিল, আর কেনর প্রতিপক্ষদের দিকে দোষারোপ করতো না।
তাই আমি মনে করি এটা খুবই যুক্তিসঙ্গত যে ক্যানরের অভিযোগগুলোর ফলেই বাকিদেরও মেরে ফেলা হয়েছে। আমার মাথার ভেতর অগণিত অনুভূতি একসাথে ঘুরপাক খাচ্ছে। আমি যেন আমার অনুভূতি বুঝতে পারছি না। আমি সম্পূর্ণভাবে আতঙ্কিত যে আমার সেই ছায়া কাউকে খুন করেছে, কিন্তু সে একজন খারাপ লোক ছিল। ওটাই তো কোনো গুরুত্ব থাকা উচিত না, তাই না? আর সত্যি বলতে কি, আমি মনে করি আরকে মারার পেছনে তার আসল উদ্দেশ্য ছিল আমাকে ছোঁয়া, ওর অপরাধের কারণে না। সত্যি বলতে কি দায়া, আমি একটু স্বস্তি বোধ করছি। আর্কের পরিবার এখন আর আমার পেছনে আসবে না, আর এটা ভেবেই নিজেকে খুব স্বার্থপর মনে হচ্ছে। তাহলে আমরা দুজনেই স্বার্থপর বিষ, কারণ আমি তো বেজায় খুশি। আমি ওর উচ্ছ্বাসে হাসি চাপাতে না পেরে স্নট করলাম। শোন, তেলাভেরা পরিবারটা খারাপ লোক ছিল। আর কে একমাত্র ছিল না যার অতীত খারাপ। ক্যাননের বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগ ছিল, আর তাদের বাবা তো সম্ভবত তাদের শিখিয়ে দিয়েছে কিভাবে একজন নারীকে ধর্ষণ আর মারধর করতে হয়, কারণ তার বাবার অপরাধের তালিকা আরও ভয়াবহ। আমি মাথা নাড়লাম, আবারও ভুলে গেলাম যে সে আমার মাথা নাড়ানো দেখতে পাচ্ছে না। তাদের মৃত্যুর জন্য আমার কোনো দুঃখ নেই, আমি ফিসফিস করে বললাম। এরপর আমরা ফোন রেখে দিয়ে দুজনেই কাজ করার জন্য মন দিলাম, কিন্তু আমার মন বারবার ছুটে যাচ্ছে অন্যদিকে। সত্যি বলতে, তেলাভেরা পরিবারটার ভাগ্যে কী ঘটেছে তা শুনে আমি দুঃখিত না, কিন্তু তারপরও মাথার ভেতর কোনো এক কোণায় একটা দুশ্চিন্তা রয়ে গেছে যে আমার ছায়াই এটা ঘটিয়েছে। আর্ক নিখোঁজ হওয়ার পর 1 সপ্তাহ কেটে গেছে, কিন্তু এখনও আমার ছায়ার কোনো খোঁজ নেই। মানে সে হয়তো এখনও লুকিয়ে ঘুরে বেড়াচ্ছে নিজেকে প্রকাশ না করেই। দায়ের বন্ধু এসে আমার নতুন অ্যালার্ম সিস্টেম আর ক্যামেরা বসিয়ে দিয়েছে। আর লজ্জার ব্যাপার হলো, এরপর থেকে আমি কতটা পাগলের মতো সেগুলো চেক করছি। আমার ভেতরে সেই অংশটা এখন আশা করছে, যেহেতু এখন নিরাপত্তা ব্যবস্থা আছে, তাই সে আর ফিরে আসবে না। কিন্তু যতই আমি অনেক বোকার মতো সিদ্ধান্ত নেই না কেন, আমি এতটা বোকা না যে ভাববো যে সে আর এখানে আসবে না। আমি শরীরটা স্ট্রেচ করলাম, পেশিগুলো টন টন করে উঠলে কষ্টে গুনগুন করে উঠলাম। আমার লেখালেখির সময় আমার রান্নাঘরের বার স্টুল এতটুকু সাপোর্ট দিচ্ছে না। আমি এখন একটা নতুন কাল্পনিক উপন্যাস লিখছি, এক মেয়েকে নিয়ে যে গোলামি করা থেকে পালাচ্ছে, আর আমি নিজের জন্য যে নির্দিষ্ট সময় দিয়েছিলাম সেটা দ্রুতই চলে আসছে। ঠিক যখনই আমি আবার টাইপ করা শুরু করব, তখনই ওপর থেকে একটা কর্কর শব্দ ভেসে আসলো। এই শব্দেই আমার হৃদয় যেন বেপরোয়া গতিতে চলা শুরু করলো। আমি থেমে পরবর্তী শব্দের জন্য কান পেতে থাকলাম। কিছু সময় কেটে গেল, কোনো অস্বাভাবিক শব্দ নেই, শুধু ফার্নেস আর জানালার কাছে বৃষ্টি পড়ার হালকা শব্দ হচ্ছে। ঠিক যখনই আমি ভাবতে শুরু করেছি যে আমার মাথায় কোনো গন্ডগোল করছে, ঠিক তখনই আবার একটা কর্কর শব্দ হলো একদম আমার মাথার উপরের দিক থেকে। আমি নিঃশ্বাস আটকে আস্তে আস্তে স্টুল থেকে উঠলে স্টুলের ধাতব পাগুলো টাইলসের উপর জোরে শব্দ করে উঠল। আমি কুঁকড়ে গেলাম। ওই শব্দটা এত জোরে আর বিরক্তিকর ছিল যে সহ্য করতে কষ্ট হচ্ছিল। ওয়েল, গড ড্যাম ইট, ভালোই হয়েছে আমি গুপ্তচর হইনি, হলে তো চাকরির মাঝেই মরেই যেতাম। দ্রুত আমি কাঁটা চামচের ড্রয়ারের দিকে এগিয়ে গেলাম, সেটা খুলে একটা ছুরি তুলে নিলাম। এই অস্ত্র ধরা এখন আমার নিত্যদিনের রুটিন হয়ে গেছে, আর আমি এতে বিরক্ত হয়ে যাচ্ছি।